কয়েকদিন ধরে অনবরত সোশ্যাল মিডিয়ায় সুন্দরবনের অসংখ্য রিল এবং ভিডিও আসছিল। এখন ইলিশ উৎসব করছিলেন বিভিন্ন অপারেটররা। আমি কয়েক বছর আগে সুন্দরবন ঘুরে গেছিলাম বন্ধুরা মিলে, তাই তেমন আসার জন্য মনে সাড়া পাচ্ছিলাম না। একদিন সকালে মাঠে মাঝি কাকুর অনুরোধে আবার দল গুছিয়ে বেরিয়ে পড়লাম আমরা অর্থাৎ মাঝি কাকু, শিখাদি, রতনদা, দেবাশিস দা সহ মোট ৮ জন। সুন্দরবন যাওয়ার জন্য আমাদের দিন ধার্য হয় ৭ই জুলাই। বাড়ির থেকে বিভিন্ন অপারেটরের সাথে কথা বলি, কিন্তু কারোরই ওই দিন প্যাকেজ ছিল না। সকলেই একদিন আগে অথবা একদিন পরের দিন দিচ্ছিল। অবশেষে ইউটিউবে গোসাবা ভারত সেবাশ্রম সংঘের সন্ধান পায়। কয়েকটি পুরানো ভিডিও দেখে ওখানকার কর্ণধার প্রদীপ দেবনাথ মহাশয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করি। ভারত সেবাশ্রম সংঘের পরিচালনায় সুন্দরবন ঘোড়া ও ইলিশ উৎসব পালন হবে এই খবরটি জানার পর আমরা সকলেই উৎসাহিত হয়ে পড়ি। খরচ ছিল জনপ্রতি ২২০০ টাকা। এর ভিতরে ৩ দিন ২ রাত্রি সমস্ত থাকা খাওয়ার খরচ ধার্য ছিল। এছাড়া ভারত সেবাশ্রমের সুনাম থাকায় আমরা আর বেশি খোঁজ খবর নিইনি। ১০০০ টাকা অনলাইনে জমা দিয়ে আমরা ৭ই জুলাই থেকে ২ রাত্রি ৩ দিনের জন্য সুন্দরবন গোসাবায় চলে আসি। সকাল ৫টা ৪০-এ শান্তিপুর লোকাল ট্রেন ধরি কল্যাণী থেকে। আমরা শিয়ালদা স্টেশন হয়ে সাউথ সেকশনের ৭টা ৪২-এর ক্যানিং লোকাল ট্রেনটা ধরি। ট্রেনটা প্রায় সকাল ৯টা নাগাদ ক্যানিং স্টেশনে আমাদের পৌঁছে দেয়। এখানে বলে রাখি, এই দিন সকাল থেকেই সারা দিন অজরধারায় বৃষ্টি হচ্ছিল, তাই যাত্রাপথে কোনো ভিডিও আমরা করতে পারিনি। এরপর ক্যানিং স্টেশনের পাশে সামান্য ব্রেকফাস্ট করে আমরা ক্যানিং গদখালি রুটের বাস ধরি। যাত্রাপথে ছিল বাসন্তী রোড হয়ে যাওয়া। পথের দুপাশের সৌন্দর্য ছিল অপরূপ সুন্দর। প্রায় ঘণ্টাখানেকের বাস জার্নি শেষ করে আমরা পৌঁছাই গদখালি ফেরিঘাটে। ওপারে গোসাবা। ৫ টাকা প্রতিজন পারানি দিয়ে আমরা গোসাবা আসি। সেখানে প্রতিজন ১০ টাকা ভাড়া দিয়ে গোসাবা ভারত সেবাশ্রম সঙ্গে আজকের ঠিকানায় পৌঁছায়। এখানেই আমরা ২ রাত্রি থাকব। চারিদিকে শান্ত সবুজের ঘেরা অসংখ্য গাছগাছালির মধ্যে এই নিবাসটি। এখানকার বাসিন্দারা অসম্ভব সংগ্রামী। একদিকে বাঘ এবং অন্যান্য বন্য জীবজন্তু, আবার অন্যদিকে পানীয় জলের চরম সংকট। একজন বাসিন্দা বলেছিলেন, পর্যটকরা এখানে বাঘ দেখতে আসে, আর আমরা অর্থাৎ স্থানীয় মানুষেরা বলি বাঘ যেন আমরা দেখতে না পাই, কারণ সুন্দরবনের বাঘ হলো সবচেয়ে হিংস্র। প্রাকৃতিক দুর্যোগ হলো এখানকার মানুষের অন্যতম ভয়ের কারণ। প্রাকৃতিক প্লাবনে নদীবাঁধ ভেঙে জমিতে নোনা জলকে
খুব ভয় পায় স্থানীয় মানুষরা। এখানে খুব অল্প চাষাবাদ হয়। মানুষের মূল পেশা হলো মাছ ধরা। একটা সময়ে এখানে খুব জলদস্যুর উপদ্রব ছিল। আজ সময় বদলে সংখ্যাটা অনেক কমেছে। এই ভরা বর্ষায় পথঘাট অত্যন্ত পিচ্ছিল হয়ে যায় সুন্দরবন অঞ্চলের। নমস্কার, আমি কল্যাণ দত্ত। আপনারা দেখছেন কেডিস ব্লগস। আমার সুন্দরবন ঘোরার গল্পটি দুটি ভাগে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করে আমার পরবর্তী ভিডিও বানাতে আমায় অনুপ্রাণিত করবেন বন্ধুরা। এরপর আসি আমার মূল গল্পে। বেলা 12টা নাগাদ গোসাবা ভারত সেবাশ্রম সংঘে পৌঁছে প্রদীপবাবুর কাছে একটু চা খাবার অনুরোধ করি, কারণ সেদিন সকাল থেকেই খুব বৃষ্টি হয়েছিল। পথে কোথাও চা খাওয়া হয়নি। কিন্তু প্রদীপবাবু বললেন দুপুরের খাবার রেডি হয়ে গেছে। তাই আর দেরি করে বা কথা না বাড়িয়ে আমরা একটু ফ্রেশ হয়ে বেলা 1টা নাগাদ সুন্দরবনের প্রথম দিন দুপুরে খেতে বসি। সারাদিন তেমন কিছু না খাওয়ায় আমরা সকলেই অত্যন্ত ক্ষুধার্ত ছিলাম। মহিলাদের ফ্রেশ হতে একটু দেরি হয়, প্রথম ভাগে পুরুষেরা খেতে বসেছিল। এখানে আমাদের সহযাত্রী ছিলেন ত্রিবেণী থেকে আসা সুনীলবাবু এবং তার স্ত্রী। সুনীলদা ছিলেন অত্যন্ত মিশুকে এবং অমায়িক মানুষ। আজ আমাদের সকলের জন্য ছিল নিরামিষ থালি। ভাত, ডাল, ভেন্ডি ভাজা, ডাঁটার তরকারি, বাঁধাকপির তরকারি সহ চাটনি, দই, মিষ্টি ইত্যাদি। রান্নাগুলি অত্যন্ত সুস্বাদু হয়েছিল। পরবর্তী ভাগে খেতে বসেছিল মহিলারা। খেতে বসে অধিকাংশ খাবার আইটেম খুব কম হয়ে যায়। কেউ কেউ শুধু বাঁধাকপি ও চাটনি দিয়ে দুপুরের খাওয়া শেষ করেছিল। প্রদীপবাবুকে আগে থেকে বুক করে আসা সত্ত্বেও কেন যে তিনি এই খাবার কম রাখলেন জানি না। দুপুরের খাবার পর একটু বিশ্রাম নিয়ে বিকাল 4টে নাগাদ আমরা গোসাবা বেকন বাংলো হ্যামিল্টন সাহেবের বাড়ি দেখতে বেরিয়ে পড়ি। প্রদীপবাবুই আমাদের যাবার জন্য টোটো বলে রেখেছিলেন। বেকন বাংলোটি ঘিরে ছোটদের একটা পার্ক আছে। ঢোকার টিকিট এখানে 10 টাকা। ভিতরে তেমন কিছু নেই, বাংলোর দরজাটা বন্ধই থাকে। এরপর ফেরিঘাটে সামান্য ফটো সেশন করে গোসাবা বাজার হয়ে হ্যামিল্টন সাহেবের বাড়ি দেখে আসি। বাড়িটি অত্যন্ত অবহেলায় পড়ে আছে আজ। এরপর সন্ধ্যায় আমরা নিজেরাই টোটো করে ভারত সেবাশ্রমে ফিরে আসি। আজ সন্ধ্যায় আমাদের চাউমিন ও চা দেওয়া হয়েছিল। অসংখ্যবার ইলেকট্রিক অফ হচ্ছিল এখানে। রাতের অন্ধকার কাটাতে ভরসা ছিল শুধুমাত্র মোমবাতি ও মোবাইলের আলো। রাত বাড়তে আমাদের জন্য ছিল ভাত, রুটি, ডাল পটলের তরকারি সহ মিষ্টির ব্যবস্থা। রাতের খাবার পর শুরু হয় সুনীলদার বিভিন্ন দেশভ্রমণের জমাটি গল্প। রাত 2টো অবধি চলে সে গল্প। অবশ্য তার বেশ কিছু আগেই আমি ঘুমিয়ে পড়েছিলাম।